হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কলার ইনফো। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান টিচার। আজকে আমরা স্টার্ট করব বল চাপ চ্যাপ্টারের পার্ট 2। এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল রাখা আছে, ওই টেবিলের উপর একটা বক্স রাখা আছে। তো বক্সের যে ফোর্স টেবিলের উপর দিচ্ছে সেটা কি হবে? এর ওজনের সাথে সমান হবে নিশ্চয়ই। তো ওজন কি? তাহলে ধরি এই বক্সটার ভর হচ্ছে এম, আর তাহলে ওজন ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এই ফোর্সটা, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা এক ধরনের ফোর্স। ওজনটা এক ধরনের ফোর্স না, যার কারণে একক সেম হয়, নিউটন এসআইতে আর সিজিএসে ডাইন হয়। তো এটা ফোর্স দিচ্ছে, ক্রিয়া বল দিচ্ছে, আর টেবিলটা ওর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। আর টেবিলে একটা নির্দিষ্ট এরিয়া আছে নিশ্চয়ই, কিছুটা এরিয়া আছে। তো এই এরিয়ার উপরে এই বক্সটা কতটা ফোর্স দিচ্ছে সেটাকে আমরা চাপ বলবো অ্যাকচুয়ালি। মানে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। এই যদি টেবিল এরিয়া যদি 2 হয়, 2 মিটার স্কয়ার, তাহলে এই 2 মিটার স্কয়ার দিয়ে এই টেবিলের উপর যে ফোর্সটা প্রয়োগ করছে এই বক্সটা, সেটাকে ভাগ করব, তাহলে সেটা আমরা প্রেসার পাবো এখানে। P ইকুয়াল টু mg বাই 2 মিটার স্কয়ার। তো তরলের চাপ বোঝার আগে আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে তরলের ঘনত্ব। তো ঘনত্ব কাকে বলে? লেখা আছে এখানে যে ঘনত্ব কোনো পদার্থ বা বস্তুর একক আয়তনে যতটা ভর থাকে সেটাকে বলে পদার্থ বা বস্তুর ঘনত্ব। একক আয়তনে কতটা ভর প্রেজেন্ট আছে সেটাকে বলা হয় বস্তুর ঘনত্ব। ঘনত্ব ইকুয়াল ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্বের যে ইংলিশ যেটা বললি আমরা, সেটা ডেনসিটি। তাই ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর ঘনত্ব ইকুয়াল হচ্ছে ভর এম, মাস, আর আয়তন হচ্ছে ভি। মানে ওই বস্তুটা বা পদার্থটার আয়তন কতটা সেটা হচ্ছে ভি, আর ওর মাস কতটা সেটা হচ্ছে এম। তো ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি বলে ওটাকে। এর একক আছে, একক হচ্ছে এসআই তে কেজি পার মিটার কিউব, কারণ ভরের একক কি হয়? কেজি। আর আয়তন একক মিটার কিউব, যে দৈর্ঘ্যের একক কি হয়? মিটার হয়। ক্ষেত্রফলের একক কি হয়? মিটার স্কয়ার। সেমন আয়তনের একক হয় মিটার কিউব। তাই ভর বাই আয়তন, ভর হচ্ছে কেজি, আর ইসের আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাই এসআই তে ডেনসিটি একক হচ্ছে কেজি পার মিটার কিউব, আর সিজিএসে গ্রাম পার, এটা ভুল আছে, এটা সেমি কিউব হবে, সি হবে এখানে। সিজিএস এর একক হবে গ্রাম পার সেমি কিউব, এটা হবে। আর আমাদের এখানে কতগুলো ইকুয়েশন দেওয়া আছে, যেটা স্ট্যান্ডার্ড মান সেটা আমাদের জানতে হবে, যে 1 লিটার ইকুয়াল টু হচ্ছে 1000 সেমি কিউব, আর 1 কেজি পার লিটার ইকুয়াল টু হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। তোমরা জাস্ট মনে রাখো, যদি কোনোদিন কোনো ম্যাথের কোশ্চেন আসে তাহলে এখান থেকে সলভ করতে পারবে জাস্ট। আর জলের ক্ষেত্রে 1 লিটার ইকুয়াল টু 1 কেজি, এটা তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। দেখবে 1 লিটার কোনো 1 লিটার বোতল জল নিই, সেটা যদি মাপি এই যে তুলা যন্ত্রে, দেখবে সেটা 1 কেজি আসছে, কারণ জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব তোমার ইসে সিজিএসে, আর 1000 পার মিটার কিউব হচ্ছে এসআইতে। তো 1 লিটার জলের ভর হচ্ছে 1 কেজি, বা 1 লিটার জলের ভর হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি আর 1000 গ্রাম সেম তো না, কারণ এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এসআই। এখানে সাইডে দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আছে, কোশ্চেনে পড়ে নিই একবার, যে পারদের ঘনত্ব 13 গ্রাম পার সিসি। সিসি মানে হচ্ছে সেমি কিউব, এই যে এভাবে লেখা হয়, সিসি লেখা হয় এটাকে, বা সেমি কিউব মানে 3 বার সেমি, মানে সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, কিছু না, এটা সেমি 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 এভাবে লেখা হয়। তো একে সেমি কিউব, যে 3 বার যখন ক্রস করব সেটাকে কিউব বলা হবে, আর এটা সিসি বলা হয়, সেমি কিউব। 13 গ্রাম পার সিসি বলতে কি বোঝায়, মানে পারদের ঘনত্ব 13 গ্রাম পার সিসি বলতে কি বোঝায়? তো ওখানে লেখা আছে, দেখো উত্তরটা তো লিখে রেখেছি, যে 1 ঘন সেন্টিমিটার পারদের, 1 ঘন সেন্টিমিটার আয়তনে যদি পারদ নিই আমরা, তো এই পারদটার ভর কত হবে? 13.6 গ্রাম হবে আয়তন, এই ভর, সরি, মানে 1 ঘন সেন্টিমিটার আয়তন যদি কোনো পারদ নিই, তাহলে তার ভর হবে 13.6 গ্রাম। তাহলে 1 লিটার পারদের ভর কত হবে? 1 লিটার একটু আগে দেখলাম আমরা, 1 লিটার মানে কত সেমি কিউব? 1000 সেমি কিউব। তো
1000 সেমি কিউব। তাহলে 1 লিটার পরমাণু ভর কত হবে? 1 লিটার পরমাণু ভর তাহলে কি করবে? 1 লিটার হচ্ছে কি 1000 সেমি কিউব। তাহলে 13.6 গ্রাম যেটা আসছে না, যে পারদের ঘনত্ব কত হয়? পারদের ঘনত্ব 13 গ্রাম পার সেমি কিউব হয়, সেমি কিউব হয়, হ্যাঁ সরি 13 গ্রাম পার সেমি কিউব হয়। তাহলে আমাদের বলেছে যে 1 লিটার পারদের ভর বের করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে যেটা ভর আসবে সেটা হচ্ছে 1 লিটার পারদের ভর। তাহলে কত আসছে? 13.6 ইন্টু 1 2 3 1 2, এটা হচ্ছে উত্তর। 1 লিটার পারদের ভর হবে এটা। ওকে, দেখো এখানে দেখলে বুঝতে পারবে। দেখো এই যে দুটো হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, এই পার্টটা এটা স্প্রিং তুলা যন্ত্র, যেটাতে আমরা ওজনবাহী বস্তুর, এটা একটা স্প্রিং তুলা যন্ত্র নিয়েছি, আর এটা দুটো বোতল নিয়েছি, যেটা দুটোরই আয়তন হচ্ছে 1 লিটার, মানে 1 লিটার জল ধরে, হ্যাঁ আয়তন সেম। একটাতে কি করেছি না, সাধারণ জল নিয়েছি, আর নিয়েছি গাঢ় নুন জল। তাহলে সাধারণ নুন জল আর গাঢ় নুন জলের ডেন্সিটি নিশ্চয়ই পার্থক্য, ডেন্সিটি মানে ঘনত্ব নিশ্চয়ই পার্থক্য হবে কিছুটা না? কোনটা বেশি হবে? সাধারণ যেটা সাধারণ জল নিয়েছি তার ঘনত্ব বেশি হবে, না যে গাঢ় নুন জল নিয়েছি তার ঘনত্ব বেশি হবে? নিশ্চয়ই তোমরা নিজের আইডিয়া থেকে বলো, নিশ্চয়ই গাঢ় নুন জলের ঘনত্ব বেশি হবে নিশ্চয়ই। তাহলে একটু কি দেখলাম যে ঘনত্ব ডেন্সিটি ইকুয়াল টু কি ছিল? ভর এম। আমি সিম্বলে লিখছি জাস্ট, কারণ এটাকে বললাম তো ডেন্সিটি মানে ঘনত্ব, আর মাস মানে ভর, আর নিচে আয়তন, তাকে ভি দ্বারা লেখা হয়, ভলিউম, ভলিউম মানে আয়তন, হ্যাঁ এম বাই ভি। তো তাহলে ডেন্সিটি নুন জলে বেশি ডেন্সিটি আর সাধারণ জলে কম, আর ভলিউম দুজনের সেম 1 লিটার 1 লিটার 1 লিটার, দুজনেরই আয়তন সেম আছে। দেখো 1 লিটার 1 লিটার মানে মানে 1 লিটার আয়তনে দুটো বোতল নিয়েছি, যেখানে ডেন্সিটি আলাদা আছে, ওদের ভিতরে যে জলটা আছে তাদের ডেন্সিটি আলাদা, একটা গাঢ় নুন জল একটা সাধারণ জল। যেটা 1 লিটার, দুটো 1 লিটার আয়তন, তাহলে ভি সেম, তাই তো? তাহলে ডেন্সিটি যেটা হবে, সরি ডেন্সিটি না, মাস আমরা বের করবো এখানে, এটা মাস যেটা হবে, মাস, তাহলে সে মাসটা নির্ভর করবে ডেন্সিটির উপরে। তাহলে যার ডেন্সিটি বেশি হবে তার মাস বেশি হবে নিশ্চয়ই। ডেন্সিটি কার বেশি এখানে? গাঢ় নুন জলের বেশি না সাধারণ জলের বেশি? সাধারণ জলের ডেন্সিটি কম, ওখানে গাঢ় নুন জলের ডেন্সিটি বেশি। এটা লিখছে এখানে যে এর ডি বেশি, এটা মানে হচ্ছে বেশির চিহ্ন, হ্যাঁ ইনক্রিজ চিহ্ন, এটা ডি এর ডেন্সিটি বেশি, তাহলে অতএব তাহলে ভরও নিশ্চয়ই বেশি হবে। তাহলে তোমরা লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে স্প্রিং তুলা যন্ত্রের ক্ষেত্রে যখন আমরা সাধারণ জল নিয়েছি যার আয়তন 1 লিটার, আর গাঢ় নুন জল নিয়েছি যার আয়তন 1 লিটার, দেখো এখানে ওজনে পার্থক্য হয়েছে। ওজনে ওজন ওজন কি ছিল? ওজন ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, তাই তো? জি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার যেটা হয়। তাহলে জি তো সবার ক্ষেত্রে সেম, এটা সেম তো। যার মাস বেশি হবে নিশ্চয়ই তার ওয়েট বেশি হবে, মানে স্প্রিং তুলা যন্ত্রে তার ওই কাঁটাটা তত বেশি নিচে নামবে, তাই তো? তাহলে এখানে মাস কার বেশি? ডেন্সিটি যেহেতু এর বেশি গাঢ় নুন জলের, তাহলে মাসও নিশ্চয়ই বেশি হবে, আর জি তো সেম, তাই তো? তাহলে ওয়েট কার বেশি হবে? ওয়েট গাঢ় নুন জলে বেশি হবে। এটাই বলতে চাইছি যে ঘনত্ব চেঞ্জ হলে মাস চেঞ্জ হয়। যদি সেম ভলিউম নিই, কোনো দুটো 2 গ্লাস জল নিলাম, সেখানে দু ধরনের তরল নিচ্ছি, ধরো একটা জল আছে একটা পারদ আছে, যেটা পারদ আছে না তার ডেন্সিটি কত ছিল? 13.6 গ্রাম পার সেমি কিউব, আর জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব। তো তাহলে যেটা জল নিশ্চয়ই ঘনত্ব কম, তাহলে ওর মাস কম হবে। সেম আয়তনের যদি 1 গ্লাস, সেম আয়তন মানে কি? সেম আয়তন নিচ্ছি মানে কি 1 গ্লাস জল নিচ্ছি আর 1 গ্লাস পারদ নিচ্ছি, যেটা পারদ হবে না তো তার ডেন্সিটি বেশি হওয়ার কারণে ওর মাস বেশি হবে, আর জলের ওই সেম আয়তনের জলের মাস পারদের তুলনায় কম হবে। তো এটাই বলতে চাইছি যে ডেন্সিটি যদি চেঞ্জ হয় তাহলে, আর ভলিউম যদি সেম থাকে, তাহলে মাস চেঞ্জ হবে। তাই এখানে গাঢ় নুন জলের মাসটা বেশি হবে, ফলে ওয়েটও বেশি, আর জলের মাসটা কম, ওয়েটও কম। ওকে, তবে নেক্সট টপিক হচ্ছে তরলের চাপ, যেটা অ্যাকচুয়ালি আজকে আমরা পড়তে এসেছি। বল চাপ চ্যাপ্টার মধ্যে পার্ট 2, তরলের চাপ। তো তরলের চাপ জানার আগে আমরা জেনে নিই যে চাপ কাকে বলে, কঠিন পদার্থের চাপ কিরকম ভাবে দেয় কি না হয় সেটা একটু জেনে নিই আগে। হ্যাঁ, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপযুক্ত বলকে চাপ বলে। যেটা প্রথমে বলছিলাম প্রথম স্লাইডে আমি, যে একক ক্ষেত্রফলের উপর কতটা বল প্রয়োগ করছে সেটাকে বলে চাপ। এটা একটা ক্ষেত্রফল ধরে নিলাম, একটা বক্স আছে ধরো এটার উপরে, হ্যাঁ এর ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি। তাহলে ওজন কত হবে? 9.8 দিয়ে গুণ করতে হবে।
19.6 নিউটন হচ্ছে ওর ওজন। তাহলে যেটা ওজন সেটাই ফোর্স, কারণ এদের একক সেম, তাই তো। পৃথিবীকে এই বল দ্বারা টানছে, তাহলে এই যে এরিয়াটা আমরা নিয়েছি এর উপরে নিশ্চয়ই এই বক্সটা 19.6 নিউটন বল প্রয়োগ করছে। ধরে নিচ্ছি এই যে এই পার্টটুকুর উপরে বক্স যতটা এরিয়া কভার করেছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 2 মিটার স্কোয়ার হবে, এটা সেকেন্ড স্কোয়ার না, সেকেন্ড স্কোয়ার ত্বরণ একক হয়ে যাবে। এটা হচ্ছে এরিয়ার একক নিচ্ছি 2 মিটার স্কোয়ার, এই যে পুরো তলটার মান। তাহলে আমাদের যদি বের করতে বলে যে এই বক্সটির দ্বারা এই এরিয়ার উপর কতটা চাপ প্রয়োগ হচ্ছে, তো সেটা কি বের করব? তো সেটা বের করবো এইভাবে যে প্রেসার, প্রেসার মানে চাপ, হ্যাঁ, ওটা প্রেসারকে আমরা পি দ্বারা লিখবো সবসময়, পি ইকুয়াল টু এফ বাই এরিয়া। তাহলে এফ কত হচ্ছে 19.6 নিউটন বাই এরিয়া 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার স্কোয়ার। আসবে কিছু একটা উত্তরে, সেটা হচ্ছে চাপ। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি আমি। তো অ্যাকচুয়ালি যে তোমাদের পরীক্ষা যেটা আসবে সেটা লিখতে হবে, সেটা আসলে এরকম আসতে পারে যে চাপের সংজ্ঞা লেখো, সেটা হবে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ চাপের ইংলিশ হচ্ছে প্রেসার, প্রেসার মানে চাপ, তাই প্রেসারের প্রথম অক্ষর পি দিয়ে শুরু হচ্ছে, তাই প্রেসার চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আর পি প্রেসার ইকুয়াল হচ্ছে এফ বাই এ, কতটা বল প্রয়োগ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, সেটা হচ্ছে প্রেসার। একক মানে কি? একক মানে হচ্ছে এক। তো এই যে এফ এর নিচে যদি আমি এক লিখে দিই, তো মানে 1 মিটার স্কোয়ার বা 1 সেমি স্কোয়ার এরিয়ার উপর কতটা ফোর্স প্রয়োগ করছি আমরা, সেটাকে বলে চাপ। এখানে 1 লিখে দাও, তাহলে পি ইকুয়াল টু তাহলে এফ হয়ে যাচ্ছে, যদি এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি 1 মিটার স্কোয়ার যদি লিখে এখানে আমরা, হ্যাঁ, তো এখানে ফোর্স বলা হচ্ছে এফ কে, যদি দেখো যদি ফোর্স বলকে একই রেখে যদি ক্ষেত্রফলের মান বাড়ানো হয় তাহলে পি কমে, আর যদি ক্ষেত্রফল কমানো হয় তাহলে পি বাড়ে। তার মানে কি? প্রেসার ফোর্সের সাথে সরল সম্পর্কযুক্ত, আর এরিয়ার সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত, মানে ব্যস্ত সমানুপাতিক, অন বাই এর সাথে সমানুপাতিক, আর ফোর্স প্রেসার হচ্ছে এফ এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। তাহলে কি বলছে এখানে যে ফোর্স, যদি ফোর্সকে একই রেখে, যে ফোর্সকে সেম রাখলাম, এরিয়াকে বাড়াচ্ছি, এই ফোর্স সেম আছে, হ্যাঁ সেম আছে, চেঞ্জ করিনি ফোর্সটাকে, আমরা বলটাকে চেঞ্জ করিনি কিন্তু এরিয়াটাকে চেঞ্জ করছি, কি কোনো সময় বাড়াচ্ছি কোনো সময় কমাচ্ছি। ধরো এখানে 10 আছে, নিচে প্রথমে কি 1 রাখলাম, তাহলে কত ছিল প্রেসার? 10 ছিল প্রেসার, মানে 10 তো না, অ্যাকচুয়ালি প্রেসার হবে নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে প্রেসার একক এসআইতে। আর সিজি হিসাবে 9 পার সেমি স্কয়ার হবে। তো এটা যখন প্রেসার যখন 10 ছিল আর এরিয়া ছিল 1, তখন কত ছিল 10 নিউটন পার মিটার স্কয়ার। যখন এরিয়াকে আমরা বাড়াচ্ছি 2 করলাম, তাহলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে নিশ্চয়ই। এটাই বলেছি আমরা যে ফোর্স যদি সেম রেখে এরিয়ার মান বাড়ানো হয় তাহলে কি বল, প্রেসার কমবে। আর যদি এরিয়ার মান কমানো হয়, প্রথমে কত ছিল? 1 ছিল, এটা হাফ করে দাও, এটাকে 0.5, প্রেসার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা হিসাব করছি আমরা। উপরে ছিল 10, নিচে করে দিলাম এরিয়াকে অর্ধেক, 0.5 করে দিলাম, তাহলে 10 উপরে চলে যাবে, 20 নিউটন পার মিটার স্কয়ার। চাপ বেড়ে গেল, দেখছো? এরিয়া যখন অর্ধেক করে দিলাম তখন চাপ বেড়ে গেল, এটাই বলা হয়েছে। কি লেখা আছে দেখো এখানে, পি ভ্যারিজিয়াস অন বাই এরিয়া, যদি ফোর্স সেম থাকে, ওই যেটা লিখেছিলাম, যদি ফোর্স সেম থাকে, পি ভ্যারিজিয়াস অন বাই এরিয়া মানে ব্যস্ত সমানুপাতিক, মানে এরিয়া বাড়লে ফোর্স চাপ কমবে, আর যদি এরিয়া কমায় তো চাপ বাড়বে। তো কিছু উদাহরণ লিখে রেখেছি, যে আমাদের যেটা বাস্তব জীবনে অ্যাকচুয়ালি যেটা ইউজ করি আমরা, সেটার উদাহরণ লিখে রেখেছি। যে ছুরির একটা তীক্ষ্ণ দিক থাকে, ছুরি তো দুটো দিক থাকে না, একটা ভোতা থাকে, তীক্ষ্ণ থাকে, তো মার্কার একটা জাস্ট, এটা ছুরি না আমার হাতে, ছুরি থাকলে দেখাতাম, যে একটা তোমাদের বাড়িতে ছুরি আছে, ওটা দেখে নিও, যে উপরে একটা দিক থেকে ভোতা থাকে আর একটা তীক্ষ্ণ থাকে, যেটা তীক্ষ্ণ দিক সেটাতে কাটতে সুবিধা হয়, কারণ জানো, কারণ ওর এরিয়া কম হয়। দেখে ভালো করে দেখবে ওর এরিয়া অনেকটাই কম হয়, সুচলো টাইপের হয়, তাই ছুরির তীক্ষ্ণ দিক দিয়ে কাটতে সুবিধা হয়, কিন্তু ভোতার দিক দিয়ে খুবই অসুবিধা হয়। পেরেকের একদিক সরু কেন করা হয়? পেরেকের সরু এই কারণে করা হয়, আর যেটা সরু করা হয় সেটাই দেখবে ওটা ঢোকানো হয়,
আর উপরে হাতুড়ি দিয়ে সেই অংশটা মারা হয় যেটা ভোঁতা, সেটা মারা হয়। তো সরু করা হয় কারণ মানে যতটা ফোর্স প্রয়োগ করব, যত বেশি ফোর্স প্রয়োগ তত তাপ বাড়বে, কিন্তু এরিয়া ছোট করে তাহলে চাপটা আরো বেড়ে যাবে। ওই কারণে ওর পেরেকের একটা দিক সরু করা হয়, সরু, যাতে কম ফোর্স প্রয়োগ করে পেরেকটাকে বেশি দূর পর্যন্ত ঢোকাতে পারি। অ্যাকচুয়ালি কম ফোর্স প্রয়োগ করতে পারি, তাতে আমার সুবিধা, যেটা আমাদের সুবিধা করতে পারে। এই কারণে আমরা করেছি কি, যে পেরেকের একটা দিক সরু করে দিয়েছি আর একটা ভোঁতা করে রেখেছি সুবিধার্থে। একটা ফোলানো বেলুনকে একটি পেরেক দিয়ে চাপ দিলে কিন্তু ফেটে যায়, দেখবে ফোলানো বেলুনকে যদি পেরেক দিয়ে চাপ দাও ফেটে যাবে। কিন্তু সেম বেলুন, সেম পেরেক, ওখানে শুধু সংখ্যাটা বাড়িয়ে দাও, কিসের যে পেরেক গুলো ছিল তার সংখ্যাটা বাড়িয়ে দাও, সেটা আর ফাটবে না, কারণ ওর এরিয়া বেড়ে গেছে। বেলুনের সাথে যে সংস্পর্শ, যে এরিয়াটা সংস্পর্শে ছিল না, যে এরিয়াটা সংস্পর্শে ছিল, ওই এরিয়াটা বেড়ে গেছে। কিন্তু যখন একটা পেরেক ছিল, একটা আছে আমার কাছে, আমার একটা আছে, যখন একটা ছিল তখন এরিয়াটা কম ছিল, তাহলে প্রেসার বেশি লাগছিল, তাহলে বেলুনটা ঠেকার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। যখনই আমরা এরিয়াটা বাড়িয়ে দেবো না, তখনই প্রেসার কমে যাবে, কারণ ফোর্স, প্রেসার ইকুয়াল টু কি, এটা তো প্রেসার ইকুয়াল টু এফ বাই এ। এরিয়া বাড়ালে ফোর্স কমে যাচ্ছে, তার মানে প্রেসারও কমে যাচ্ছে। আর এরিয়া কমালে প্রেসার বেড়ে যাচ্ছে, প্রেসার বাড়ছে, কারণ ফোর্স, মানে ফোর্স তো সেমই আছে বলতে গেলে, কারণ সেম ফোর্স দিয়েছো তুমি, এরিয়ার সাথে ব্যস্ত নিপাতিক। তাই ওই বেলুনটা ফেটে যাচ্ছে, কারণ ওর প্রথমে এরিয়া কম ছিল, ওখানে ফেটে যাচ্ছে, আর পরবর্তীতে যখন এরিয়া বেড়ে যাচ্ছে তখন আর ফাটছে না, কারণ প্রেসার কম লাগছে, এটা কারণ। হ্যাঁ, চাপের একক আছে এবার। অ্যাকচুয়ালি আগে বলে দিয়েছি, সেটা আমরা তখন হিসাব করতে গিয়ে, যে এসআই তে জাস্ট আমি বলে চলে যাচ্ছে, এসআই নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, এর অপর নাম আছে একটা, পাস্কাল, একটা বিজ্ঞানী নামে নিয়ে একটা বিজ্ঞানী, তো ওটা পাস্কাল বলা হয়, সরি। হ্যাঁ, তো ওনার নাম অনুসারে নামটা রাখা হয়েছে, যে 1 নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয়, সরি এখানে 1 লিখতে হবে, তবে আমরা পাস্কাল বলতে পারবো, কিন্তু 2 মিটার যে হয়ে যাবে সেটা কিন্তু পাস্কাল বলা যাবে না। যখন এটা 1 নিউটন পার মিটার স্কয়ার হবে, এই 2 এর জায়গায় যখন আমরা 1 লিখে দেবো, 1 নিউটন পার মিটার স্কয়ার, তখন এটাকে বলবো আমরা পাস্কাল, পি এর দ্বারা প্রকাশ করা হয় এটাকে। আর 1 এর জায়গায় যখনই চেঞ্জ, এটাতে হাফ হয়ে যায় না, এটাতে হাফ হয়ে যায়, তবুও ওটা পাস্কাল থাকবে না। যদি 2 হয়ে যায় তো পাস্কাল থাকবে না, যখন 1 থাকবে তখনই এটা পাস্কাল বলবো, নাহলে পাস্কাল বলবো না, একক বলবো নিউটন পার মিটার স্কয়ার। যখনই দেখবো যে 1 নিউটন পার মিটার স্কয়ার আসছে, সেটাকে বলবো পাস্কাল। হ্যাঁ, এটাই। তারপরে আছে সিজি একক, ডাইন পার সেমি স্কয়ার, এটিএম, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা বায়ুমণ্ডলের চাপকে বলা হয়। বায়ুর চাপ একটু পরে আসছি আমরা, ওটা টপিক আছে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত অবশ্য, তো ওখানে এসে আলোচনা হবে ওটা। তো এটিএম, এটা বায়ুর চাপকে দ্বারা, মানে বায়ুর চাপকে এই একক দ্বারা প্রকাশ করে, এটিএম দ্বারা, অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর 1 নিউটন পার মিটার স্কয়ার, এটা মনে রাখছো তোমাদেরকে, কারণ এটা তোমাদের ডেরিভেশনটা নাই, মানে কিভাবে এটা এসছে, এই যে 10 নিউটন পার মিটার 9 পার সেমি স্কয়ার এসছে, এটা হিসাব করা অত ঝামেলার দরকার নেই, তুমি জাস্ট এটা মনে রাখবে, যদি কোনোদিন আসে পরীক্ষাতে লিখে দেবে, হয়ে যাবে। বাকি যখন তোমরা 11 সায়েন্স নিয়ে পড়বে, তখন এটা ডিটেলস আছে কিভাবে এলো, 1 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু 10 9 পার সেমি স্কয়ার কিভাবে এলো। হ্যাঁ, ওকে, নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে তরলের চাপ ও তরলের ঘনত্ব ও চাপ। তো তরলের চাপ আসছি, সংজ্ঞা আছে তরলের চাপ, তরল অ্যাকচুয়ালি সব দিকে সমানভাবে চাপ দেয়, এটা বলে রাখলাম আগে থেকে। হ্যাঁ, আমরা পরে প্রমাণ করছি তরল কিভাবে সব দিকে সমানভাবে চাপ দেয়, এটা আমরা প্রমাণ করবো পরবর্তীতে, আজকে করবো একটু পরে। তার আগে আমরা একটা দেখে নিই, যে অ্যাকচুয়ালি যে তরল যে প্রেসারটা দিচ্ছে সেটা কিভাবে আসছে, তার যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, সেটা খালি একবার দেখে নিই। ওকে, লেখা আছে দেখো, এই উচ্চতার একটি চোঙ আকৃতি, চোঙ কিরম হয় জানো তো, চোঙ কিরম হয়, এরম হয় চোঙ, নিচটা একটু ফ্ল্যাট হবে, সরি অত ভালো ছবি আঁকতে পারি না আমি, জাস্ট একটু ইমাজিন করে নাও, এটা চোঙ একটা, নিচটা ফ্ল্যাট। হ্যাঁ, এইচ উচ্চতার, এর উচ্চতা হচ্ছে এইচ, মানে এর হাইট, চোঙটা কত উচ্চতার না এইচ উচ্চতার। পাত্রে জল ভর্তি রাখা আছে, পুরো পাত্র জল ভর্তি, এটা হচ্ছে জল, হচ্ছে না, জল ভর্তি করা আছে। পাত্রটির তলদেশের ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে তলদেশ, এর ক্ষেত্রফল কি বলেছে না এ, তলদেশের ক্ষেত্রফল বলেছে এ, আয়তন হচ্ছে, আচ্ছা চোঙের আয়তনের সূত্রটা কি ছিল মনে আছে তো, চোঙের আয়তনের সূত্র ছিল এরিয়া, চোঙের যে এরিয়া, এই পার্টের যে এরিয়া, নিচের যে এরিয়া, আর এর যে হাইট, সেটাতে এরিয়াকে হাইট দিয়ে গুণ করলে চোঙের পেয়ে যায় আমরা কি, ক্ষেত্রফল, এই সরি আয়তন পেয়ে যায়, আয়তন পেয়ে যায়।
অ্যাকচুয়ালি পায়ের স্কোয়ার এইচ হয়, তো আমাদের ওটা বের করতে হবে না, অত কিছু যাওয়া দরকার নেই। জাস্ট আমরা এরিয়াটাকে এরিয়া ধরে নেবো, পায়ের স্কোয়ার হচ্ছে না, এরিয়াটাকে এরিয়া ধরে নিচ্ছি। আর এইচ হচ্ছে হাইট। তাহলে কি ছিল চোঙের আয়তনের ফর্মুলা? এরিয়া ইন্টু হাইট, পায়ের স্কোয়ার এইচ ছিল। তো আমরা লিখে নেবো যে চোঙের আয়তন কি হবে, অবশ্যই লিখতে হবে না, দেওয়া আছে এখানে আয়তন এরিয়া ইন্টু এইচ। জলের ঘনত্ব দেওয়া আছে ডি, যেটা সবাই জানি যে 1 গ্রাম পার সেমি কিউব হচ্ছে জলের ঘনত্ব, স্ট্যান্ডার্ড বলা হয় ওটাকে। সিরিয়াসটাকে স্ট্যান্ডার্ড নিয়ে চলি, সেটা নিয়ে চলা হয় না, তাই কারণ এসআইতে মানটা অনেক বড় হয়, তো অ্যাকচুয়ালি এই কারণে স্ট্যান্ডার্ড নিই না আমরা, সুবিধার্থে 1 গ্রাম পার সেমি কিউব নিয়ে চলি। তো জলের ঘনত্ব ডি ধরে নিয়েছি আমরা ওটাকে, ওই যে 1 গ্রাম পার সেমি কিউব ওটা ডি ধরে নিয়েছি। জলের ঘনত্ব, ওটা ডেনসিটি ডি দ্বারা প্রকাশ করা হয়, ডেনসিটি, ওখানে ডি লিখেছে, এটা ঘনত্বকে, ডেনসিটি মানে ঘনত্ব। তাহলে চোঙের তলদেশে, তাহলে চোঙটির তলদেশে জল দ্বারা প্রযুক্ত চাপের মান কত সেটা বের করতে আমাদেরকে। দেওয়া আছে, কি দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান জি দেওয়া আছে 9.8, যেটা মিটার পার সেকেন্ড স্কয়ার এসআইতে। তাহলে এই চোঙে কতটা পরিমাণ জল আছে সেটা ওজন বের করে নিব আমরা, তাই তো, কারণ প্রেসার ইকুয়াল টু কি ছিল, এফ বাই এরিয়া, তার নিচে ফোর্স বের করতে হবে। আর ওজন এক ধরনের ফোর্সই বলতে গেলে, ফোর্সই তো না, এই জলের উপর যে যতটা টানছে পৃথিবী, সেই টানটা, সেই যতটা পৃথিবী টানছে জলটাকে, ততটা ফোর্স নিশ্চয়ই এই এরিয়ার উপরে দিচ্ছে জলটা। তো সেই ফোর্সটা বের করবো আমরা, তো কি লেখা আছে, ওজন। ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর কত দেওয়া আছে, আচ্ছা ভর দেওয়া নেই, আমরা এম ধরে নিচ্ছি। ভর, ভর ইংরেজি মাস, এম ধরে নিলাম। এম পরিমাণ জল, মানে এম ভর পরিমাণ জল এই চমাকৃত পাত্রে আছে। তাহলে ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এম ইন্টু জি। একটু আগে দেখলাম যে ডেনসিটি ইকুয়াল টু কি লেখা হয়, যে ডি ইকুয়াল টু কি লেখা হয়, ভর বাই আয়তন, এম বাই ভি। আমরা এমটাকে কি করব, এই ডেনসিটি আর ভলিউম দ্বারা রিপ্লেস করব, মানে সরাবো অ্যাকচুয়ালি, কারণ মাস অ্যাকচুয়ালি আমরা জানি না। আমরা আমরা আমি যে ধরলাম সেটা খালি ধরে নিয়েছি, কিন্তু মাসটা জানি না। কি বলে দিয়েছে, ডেনসিটি জানি আমরা, ডি বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে। আর কতটা আয়তন এখানে জল আছে সেটাও জানি, এরিয়া ইন্টু কি উচ্চতা চোঙের, এটা জানি। তো তাহলে এম কে আমরা কি সরাবো ওখান থেকে, ইকুয়েশন থেকে, কারণ এম এর মান আমরা জানি না অ্যাকচুয়ালি। তাহলে লিখো এম ইকুয়াল টু কি লিখতে হবে, তাহলে এটা তো এরকম করা যায় তো না, এই ভিটাকে দ্বিগুণ করা যায়, ডি ইন্টু ভি করা যায় তো। তাহলে এম ইকুয়াল টু কি হচ্ছে, ডি ইন্টু ভি। তাহলে এটা এই ইকুয়েশনে পুট করো এবার, মানে ইকুয়েশনে লিখতে হবে ওটাকে, এমটাকে সরিয়ে এটা লিখবো এবার, ডি ইন্টু ভি ইন্টু জি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে ডেনসিটি জলের, আর এটা হচ্ছে ভলিউম। ভলিউম যেটা কি দেওয়া আছে, ভলিউম ইকুয়াল টু আয়তন ইকুয়াল টু দেওয়া আছে এরিয়া, আয়তন ইকুয়াল টু দেওয়া আছে এরিয়া ইন্টু এইচ। তাহলে এই ভলিউমটার জায়গায় এটা লিখতে পারি আমরা নিশ্চয়ই, সেমই তো জিনিস না। আমরা জাস্ট আমরা বের করবো তরল কতটা চাপ প্রয়োগ করছে সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বের করার জন্য এবার রিপ্লেস করছি আমরা। তো ডি, অতএব ডি এর জায়গায় কি লিখবো, এরিয়া ইন্টু এইচ। এরিয়া মানে ক্ষেত্রফল, তলে ক্ষেত্রফল, আর যে উচ্চতা সেটা হচ্ছে এইচ ইন্টু জি। এটা এইচ, হ্যাঁ একটু বড় হয়ে গেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি পেলাম, এটা ওজন পেলাম, ফোর্স পেলাম এটা। তাহলে প্রেসার বের করতে বলেছে আমাদেরকে। তাহলে চোঙটির তলদেশে জল দ্বারা প্রযুক্ত চাপের মান কত, চাপ ইংরেজি হচ্ছে প্রেসার। তো পি বের করতে বলেছে, পি ইকুয়াল টু এফ বাই এ। এটা অ্যাকচুয়ালি ফোর্স পেয়েছি তো, এই যে ওজন, ওজন এক ধরনের ফোর্স তো, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর জি, ডি ভি জি, ডি মানে ডেনসিটি, ভলিউম, অভিকর্ষ ত্বরণ। তাহলে এবার কি করতে হবে, প্রেসার বের করতে হলে এরিয়া দিয়ে ভাগ করতে হবে, করে দি ভাগ। তাহলে উপরে এরিয়া নিচের এরিয়া কেটে যাবে নিশ্চয়ই, সেম তো না, এরিয়া এরিয়া তো চেঞ্জ হবে না, সেমই আছে, চেঞ্জ হয়নি। অতএব ডি ইন্টু এইচ ইন্টু জি, পাশে লিখছি এটা আমি, যে তরল দ্বারা প্রযুক্ত বল, চোঙের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত বল না, সরি চাপ হবে, প্রেসার ইকুয়াল টু ডি ইন্টু এইচ ইন্টু জি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আমি তো ওদের কোনো একটা ভিডিওতে পরবর্তীতে এই এক্সপেরিমেন্টটা করে দেখাবো অ্যাকচুয়ালি কেন
ডেনসিটি এইচ আর জি আছে। পরবর্তীতে কিছু ছবিও দেওয়া আছে, ওখান থেকে বুঝিয়ে দিচ্ছি আমি। বাকি পরবর্তীতে এক্সপেরিমেন্ট গুলো করে দেখাবো, যে ছোট যে ভিডিও শর্ট ভিডিওগুলো যে আপলোড হবে সেখানে দেখাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে তরলের চাপ এই ইকুয়েশন থেকে বলতে পারি যে তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, তরলের তরলের জলতলের উচ্চতাটা কত, মানে তরলের উচ্চতা কত সেটার উপর ডিপেন্ড করে। এটা কত উচ্চ হচ্ছে, যদি আরো বেশি হতো তাহলে চাপ বাড়তো, এইচ এর মান। আর জি তো সেম না, পৃথিবীর ক্ষেত্রে জি এর মান সবসময় সেমই থাকবে, কোনোদিন এটা চেঞ্জ হবে না। এটা ইউনিভার্সাল মান, মানে ইউনিভার্সাল মানে কি, অ্যাকচুয়ালি পৃথিবীর ক্ষেত্রে এটা ইউনিভার্সাল। বাকি যদি চাঁদে চলে যায় এটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, অন্য গ্রহে গেলে বেড়ে যেতে পারে। চাঁদে গেলে কমে যাবে অবশ্যই। 981 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো অতএব এই ইকুয়েশন থেকে বলতে পারি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে বলতে পারি যে প্রেসার, জলের প্রেসার মানে জল অ্যাকচুয়ালি তরলের প্রেসার, ওর ঘনত্ব, ওর উচ্চতা আর অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। ওকে, নেক্সট। অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছিলাম একটু আগে, যে ডেনসিটির উপর ডিপেন্ড করে, বইয়ের ছবিটা দেওয়া আছে, এবার বইটা খুলে দেখে নেবে যে বল ও চাপ চ্যাপ্টারের কত পেজ আমি দেখি বলছি একবার। বল ও চাপ চ্যাপ্টারের যে 12 নম্বর যে পেজটা আছে সেটা বের করো, ছবিটা আছে এখানে, ওটা দেখতে পারো তোমরা। আর তার আগের পেজে একটা ছবি আছে, এটা যে জল পড়ছে একটা বোতল থেকে, একটা গামলা থেকে। এটা কেন পড়ছে, এই যে কি বলছে এটা বোঝাচ্ছে এখন। চলো, আমরা আগে একটু আগে যেটা দেখলাম ইকুয়েশনটা, পি ইকুয়াল টু কি ছিল, তরলের চাপ ইকুয়াল টু ডি ডেনসিটি ঘনত্ব ইন্টু এই তরলের জলতলের কতটা উচ্চতা সেটা ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা একদম কারেক্ট, কোথাও ভুল নেই, সেটা প্রমাণ করা যায়। এটা দেখা কি লেখা আছে দেখো, এখানে জল নিয়েছি জাস্ট একটা, আমরা জল নিয়েছি আর আরেক জানিয়েছি গাঢ় নুন জল। আর এই পাশে কি করেছি, যে কোনো কেরোসিন তেল নাও বা যে কোনো তেলই নাও, মানে জলের চাইতে যার ডেন্সিটি কম সেই ধরনের কিছু নাও, একটা কোনো তরল নাও, কেরোসিন তেল বা সরিষার তেল, বাড়িতে যেটা পাবে, যদি এক্সপেরিমেন্ট করো তাহলে। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্ট করতে পারো বাড়িতে, খুবই সোজা এক্সপেরিমেন্ট। তারপরে কি করা হলো, এখানে প্রথমে বন্ধ করে রেখেছিলাম, এখানে বন্ধ করে রেখেছিলাম। তারপরে এখানে কি করলাম, এই যে নল দ্বারা কানেক্ট করেছি, এখানে সেম কানেক্ট করে রেখেছি, মানে পুরো সেম সেট আপ আছে। খালি এবার কি করবো আমরা, এই যে বন্ধটা রেখেছিলাম এটা আমরা খুলে দেবো। এবার খুলে দিলাম, এখানে খুলে দিলাম। এই যেই খুলে দেবো সেখানে দেখা যাবে যে এটা গাঢ় নুন জল ছিল, সেখানে যে কেরোসিন তেল নিয়েছে বা সরিষার তেল নিয়েছে বা যে কোনো তেল নিয়েছে, যার যে কোনো তরল নিয়েছে যার ডেন্সিটি জলের তুলনায় কম, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তেলটা দেখা যাচ্ছে একটু বেশি উচ্চতায় উঠে গেছে, আর যেটা জল নিয়েছিলাম সেটার ক্ষেত্রে একটু কম উচ্চতায় উঠেছে। এটা থেকে এটা বলতে পারি যে এইখানে যে প্রেশারটা লাগছে আর এখানে যে প্রেশার লাগছে তার মান সেম না, কারণ এর উচ্চতা এক্ষেত্রে বেশি হয়েছে আর এক্ষেত্রে কম হয়েছে। তো এটা সেম বলতে পারি না আমরা, বলতে পারি না মানে অ্যাকচুয়ালি সেম হবেই না, বলতে পারি না মানে না, সেমই না অ্যাকচুয়ালি। তাহলে এখানে উচ্চতা যদি বেশি হয়েছে, একটু কি দেখলাম, এই যে এটা দেখো, তরলের চাপ প্রেশার বা ইসের হাইটের উপর ডিপেন্ড করে, তাহলে যার হাইট বেশি তার নিশ্চয় চাপ বেশি হবে, তাই তো? আর যার হাইট কম তো চাপ কম হবে। হ্যাঁ, তাহলে কার হাইট কম, এখানে এখানে হাইট কম নিশ্চয়ই জলের ক্ষেত্রে, আর এখানে হাইট বেশি, দেখতে পাচ্ছি আমরা হাইট বেশি এখানে কম। তাহলে এর ক্ষেত্রে এখানে যতটা চাপ লাগছে আর এখানে যতটা চাপ লাগছে তার পার্থক্য নিশ্চয়, তাহলে এখানে হাইট বেশি হয়েছে তাহলে চাপ বেশি, আর এর হাইট কম হয়েছে মানে চাপ কম। আর জলের ক্ষেত্রে কি ডেন্সিটি কম আর গাঢ় জলের ডেন্সিটি বেশি, তাই ডেন্সিটি যে তরলের ডেন্সিটি যত বেশি হবে সেই তরলের চাপ তত বেশি হবে। ওকে, এটা আমি প্রমাণ করলাম। আর এই পরের যে এক্সপেরিমেন্ট আছে এখানে আমরা হাইট প্রমাণ করবো, যে হাইটের সাথে কিভাবে ডিপেন্ড করে চাপ। একটা গামলা নাও বাড়িতে, জাস্ট একটা গামলা নাও, জল ভর্তি করে দাও পুরোটা, আর একটা বোতল নাও, যে বোতলটা গামলার চাইতে উঁচু হতে হবে কিন্তু, হ্যাঁ ওর হাইটটা বেশি হতে হবে, নাহলে কিন্তু সেম নিলে কিন্তু হবে না। সেম নিলে তো হাইট আমরা কি পার্থক্য না, অ্যাকচুয়ালি পার্থক্য যদি নাই করি তাহলে আমরা এক্সপেরিমেন্ট করবো কি হবে। তা এর হাইট একটু বেশি আর গামলার হাইট কম, আর দুটোতে সেম পরিমাণ জল নেওয়া হয়েছে। 1 লিটার যদি জল ধরি এটাতে, সাপোজ ধরে নিচ্ছি যে 1 লিটার জল এটাতে নিয়েছি, এটাতে 1 লিটার জল নিয়েছি, দিয়ে কি করেছি না গামলা নিচে তলদেশে একটা ফুটো করলাম, এখানে একটা ফুটো করলাম, যেই ফুটো করব দেখবে এখানে জল বেরোতে শুরু করে, দুটো জায়গায় জল বেরোতে শুরু করবে, কিন্তু এখানে জলের যে গতিবেগ সেটা হাত দিলে বুঝতে পারবে যে কতটা গতিবেগ বেশি আর এখানে কতটা কম। এখানে গতিবেগ কম হয়, এখানে গতিবেগ বেশি হবে। অ্যাকচুয়ালি ডিটেলে বলতে গেলে এই গতিবেগ আসছে ফোর্স থেকে, আর ফোর্সের পরে আসছে চাপ। তাহলে
যতটা উচ্চতা বাড়াবো তত এর গতিবেগ বাড়বে, আর উচ্চতা কমালে গতিবেগ কমবে। এখান থেকে বলতে পারি যে আমরা যে তরলের চাপ হাইটের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? যদি সরল সমানুপাতিক বলতে গেলে এটা, যদি হাইট বাড়াই তাহলে তরলের চাপ বাড়বে, যদি কমাই তো কমবে। এই এক্সপেরিমেন্টগুলো আমি তোমাদেরকে পরে করে দেখার সময়। তো আমরা একটু আগে দুটো এক্সপেরিমেন্ট করলাম, তো মানে বললাম এক্সপেরিমেন্ট করিনি, পরে করে দেখাবো আমি। তো সেই এক্সপেরিমেন্ট থেকে কি সিদ্ধান্তে আসছি কনক্লুশনে, যে তরলের চাপ ঘনত্বের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। ঘনত্ব বাড়লে চাপ, ভুল লেখেছে একটু, এটা বাড়বে হবে, হ্যাঁ পড়বে লিখেছে, সরি মিস্টেকের জন্য সরি, এটা বাড়বে হবে, ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। ইকুয়েশনে লিখে দিচ্ছি, চলো ওটা একটু ভুলিয়া থাকতে পারে, তুমি জাস্ট কনসেপ্টটাকে বুঝে নাও, যে অ্যাকচুয়ালি যে সায়েন্স সেটা বুঝে নাও, তাহলে পরীক্ষাতে আসলে এমনি সলভ করে দিতে পারবে। টি এইচ ইন্টু জি, এটা এটা সর্বদা মনে রাখবে, ডি এইচ ইন্টু জি। ডি হচ্ছে ঘনত্ব, এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে অবিকর্ষিত ত্বরণ। তো ঘনত্ব বাড়লে চাপ বাড়বে, তরলের জলতলের উচ্চতা বাড়লে চাপ বাড়বে, আর তরলের চাপ জি এর উপর নির্ভর করে। জি হচ্ছে অবিকর্ষিত ত্বরণ, চাঁদের অবিকর্ষণ আলাদা, পৃথিবীর আলাদা, তারপরে মঙ্গলের আলাদা, বুধ, সবার ক্ষেত্রে আলাদাই হয়, সূর্যের ক্ষেত্রে আলাদা। তো প্রত্যেকে আলাদা অবিকর্ষিত ত্বরণ আছে, তো সেখানে গেলে চাপ বাড়বে। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে তো পৃথিবীতে আসে আমরা, পৃথিবীর ক্ষেত্রে জি তো সেমই থাকছে। এটা জাস্ট তরলের চাপ, এটা মনে রাখো, তরলের চাপ জি এর উপরে ডিপেন্ড করে। এই তিনটে ছাড়াও, এই দুটো ছাড়াও আর একটা জিনিস আছে যেটা অবিকর্ষিত ত্বরণ, তার উপর ডিপেন্ড করে। এখানে একটা আমরা কি দেখবো, এক্সপেরিমেন্ট টাইপের, ধরো যে পি বিন্দুর চাপের মান যা হবে, আমরা যদি পি বিন্দুর উপর একটা অনুভূমিক সরলরেখা টানি, অঙ্কন করি, তাহলে সরলরেখার প্রতিটা বিন্দুতে চাপের মান সমান হবে। এই কিছুতে লেখা নেই, ওটা দেখাচ্ছি কিভাবে সেম হবে। এটা একটা কন্টেনার ধরে নাও এখানে, এটা হচ্ছে একটা কন্টেনার, পাত্র, একটা পাত্র ধরে নিলাম, ধরে নিলাম পাত্র, এটা জল ভর্তি করেছে এখানে, হ্যাঁ। আর পাত্রের কোনো একটা জায়গায় ইচ্ছা তুমি এখানে নিতে পারো, এখানে যেখানে ইচ্ছা তুমি নিতে পারো। আমি জাস্ট ধরে নিলাম যে এরকম একটা পয়েন্ট নিলাম, যে যার নাম দিলাম পি বিন্দু। পি বিন্দুতে এইখানে যে চাপের মানটা হবে না, এইখানে চাপের মান যা, এখানে যে চাপের মান যা, যেটা হবে, যে মানটা হবে এখানে 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 এখানে, পুরো লাইনে সেম হবে। ইকুয়েশন কি আছে? প্রেসার ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এখানে উচ্চতাটা সেম এই তল থেকে, এইচটা সেম, তাহলে এইচটা বাদ দিলাম। ঘনত্ব সেম, আর জি তো সেম না, পৃথিবীকে জি তে চেঞ্জ হবে না, না পৃথিবী তো জি 9.80 থাকবে নিশ্চয়ই, মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই এখান থেকে আমরা এটা বলতে পারি যে এখানে একটা যদি কোনো তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে আমরা অনুভূমিক ভাবে লম্ব ভাবে, না এটা না, এই না, এই না, এটা হলে কিন্তু চেঞ্জ হয়ে, যখন এই চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই চেঞ্জ হচ্ছে না, আর ডি সেম আছে, ও কারণে ঘনত্ব, সরি, প্রেসার সেম থাকবে। যে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে আমরা যদি অনুভূমিক ভাবে একটা সরলরেখাটা নিই, তাহলে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে চাপের মান সেম হবে। এটাই বলেছি, একটু কঠিন করে লেখা আছে, অ্যাকচুয়ালি জিনিসটা এটা খুবই সহজ জিনিস, যে এই বিন্দুর মধ্যে, যে এই বিন্দুর উপর, আচ্ছা একটা কথা বলি, একটা সরলরেখা অনেকগুলো বিন্দু সমষ্টি নিশ্চয়ই, তাই তো? এটাতে অনেকগুলো বিন্দু যুক্ত করে একটা সরলরেখা হয়। তো আমরা সেটাই বলেছি যে কোনো তরল মধ্যস্থিত কোনো একটা বিন্দুর উপর যদি একটা সরলরেখাটা আনি অনুভূমিক হবে, তাহলে ওর প্রত্যেকটা বিন্দুতে চাপের মান সেম হবে। নেক্সট, তো এতক্ষণ যেটা আমরা দেখে আসছিলাম যে তরলের চাপের সেম জিনিস, ওর সংজ্ঞাটা লিখে রেখেছি। যে পরীক্ষা যদি বলে যে তরলের চাপ কাকে বলে, তোমরা কি লিখে আসবে, সেটা হচ্ছে উত্তর। এটা যে তরল মধ্যস্থিত কোনো বিন্দুতে চারিদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, সেটাকে বলে তরলের চাপ ওই বিন্দুতে। ফের একটা কন্টেনার এঁকে নিচ্ছি আমরা, সরি কিছু কন্টেনার, জল ভর্তি আছে এখানে, একটা বিন্দু এঁকে নাও, পি বিন্দু, ধরে নাও পি বিন্দু এটা। তো
তলের মধ্যস্থিত কোন বিন্দু চারিদিকে, এখানে যে পি বিন্দু আছে না, এখানে একটা সমতল এঁকে নিচ্ছি আমরা, জাস্ট দেখে নাও। জাস্ট এর একটা তল এঁকে নিলাম, যেটা এরম ভাবে আছে, লম্বা ভাবে আছে। এটা যদি কন্টেনার হয়, এটা কন্টেনার হলে এরকম লম্বা ভাবে আছে জিনিসটা, এই তলটা। তো এই তলে এই সংজ্ঞাতে কি লেখা আছে, যে এই তলের চারিদিকে, এদিকে, নিচের দিকে, এদিকে, পাশের দিকে, তোমাদের সামনের দিকে, প্লাস এই বোর্ডের ভিতরের দিকে যে চাপটা হবে, সেই চাপ সেম, লম্বভাবে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে বলে তরলের চাপ, এবং সেটা সেম সমান হবে। তোমরা বাড়িতে এটা করতে পারো, একটা বোতল নষ্ট করতে পারো বাড়িতে, যে একটা পুরো বোতল ভর্তি জল নিলে, তারপর কি করলে, একটু মেপে করতে হবে কিন্তু এটা, হ্যাঁ, যে 4টে ফুটো করলে, বা তুমি বেশি করতে পারো, 4টেই করো এখন, কারণ লেখা আছে যেহেতু বইয়ে 4টেই বলছি আমি, 4টে আছে, 4টে ফুটো করলে ডিস্টেন্স সেম রাখবে এদের মধ্যে। তো ডিস্টেন্স সেম দেখতে হবে যে চারিদিক দিয়ে এই ফুটো দিয়ে যতটা গতিবেগে জল বেরোচ্ছে, এই ফুটো দিয়ে যতটা গতিবেগে জল বেরোচ্ছে, প্লাস ওটা এই 4টে যে ফুটো দিয়ে যে যতটা গতিবেগে জল বেরোচ্ছে, সেটার গতিবেগ সেম। কেন গতিবেগ সেম হচ্ছে? কারণ জল চারিদিকে, এই যে আমরা যে ডেফিনেশন লিখেছি এখান থেকে বলতে পারি, এক্সপেরিমেন্ট থেকে ডেফিনেশন এসছে অবশ্যই, তো এখান থেকে বলতে পারি যে জল চারিদিকে সমানভাবে চাপ দেয়, এই এক্সপেরিমেন্ট দ্বারা বলতে পারি আমরা। ওকে, নেক্সট আমাদের পরের টপিক হচ্ছে তরল প্রবাহের দিক। আমরা দেখি তো যে বৃষ্টি হচ্ছে, জল গড়াচ্ছে এদিক থেকে ওদিকে, তো প্রবাহের একটা নিচের দিক আছে, যে কেন একটা আমরা দেখি তো, মানে কোন একটা উঁচু জায়গা থেকে নিচের দিকে জল আসছে, জলটা কেন গড়িয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, এর কোশ্চেন আসে নিশ্চয়ই, বা যদি নাও আসে আজকে কোশ্চেন করে নিজেকে, যে জলটা কেন ওদিকে যাচ্ছে, কই বিপরীত দিকে আসছে না। তরল প্রবাহের একটা নিচের দিক থাকে, মানে নির্দিষ্ট ধর্ম আছে, একটা ও কর্ণের প্রবাহিত করে, প্রবাহিত হয়, মানে উঁচু জায়গা থেকে নিচের দিকে প্রবাহিত হয়, সেটাকে বলে জলের সমোচ্চশীলতা ধর্ম। মানে এরা চায়, মানে জল তরল পদার্থ, অ্যাকচুয়ালি জল খালি না, তরল পদার্থ যে কোনো তরল পদার্থ, তো ওরা চায় যে ওদের যে যে জলতলের যে উচ্চতাটা আছে না, কি থাকলে দেখাতাম আমি, সরি, যে উচ্চতা আছে, ওই তলের উচ্চতাটা সবসময় সেম রাখতে চায়। আর এই জলের যে সমোচ্চশীলতা ধর্ম, সংখ্যাটা দেখেন একবার, যে ধর্মের কারণে জলতল সর্বদা একই উচ্চতায়, যেটা বলছিলাম এক্ষুনি, একই উচ্চতায় থাকতে চায়, তাকে ওই তরল বা জলের সমোচ্চশীলতা ধর্ম বলে। সমোচ্চশীলতা একটা ধর্ম, যেটা জলের দেখা যায়, মানে তরলের দেখা যায়, যার কারণে ওরা সবসময় যে জলতল আছে সেটা একই উচ্চতায় রাখতে চাইবে। তুমি যদি ভাবো এই জলকে এখানে রাখলাম, একটু গড়িয়ে দেবো, ওখানে থাকবে, থাকবে না, মানে গড়িয়ে চলে যাবে নিচে। কেন যাচ্ছে? কারণ সামনে জলটা গড়িয়ে গেল, ওরা চাইবে যে ওই যে জলটা গড়িয়ে গেল, ওর যে তলের যে উচ্চতা, এই তলের উচ্চতা সেম রাখতে হবে, এখানে এরাও গড়িয়ে চলে যাবে, যে যখন একটা ছোট গর্ত বা কিছু হবে তখন দেখবে থেমে যাবে, আর গড়াবে না, কারণ উচ্চতা ওদের যে উপরে উচ্চতা সেম হয়ে গেছে, এই কারণে আর গড়াবে না। আর ওই ধর্মটাকে বলা হয় জলের সমোচ্চশীলতার ধর্ম। আর এই যে এই পয়েন্টটা মনে রাখবে, যে জল তার সমোচ্চশীলতা ধর্মের জন্য উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে চলে। এই ধর্মের কাজে লাগিয়ে আমাদের বাড়িতে ঝর্ণা ইউজ করছি, তারপরে ট্যাপ ইউজ করছি, সব কতটা গতিবেগ হবে। আর ঝর্ণা, অ্যাকচুয়ালি বাড়িতে ঝর্ণা কিরকম করা হয়, ঝর্ণা দেখবে যে ঝর্ণার যে হাতলটা সেটা দেওয়ালের, মানে আমাদের কাছাকাছি থাকে, কিন্তু ঝর্ণা থাকে উপরের দিকে। তো এই কোশ্চেন হয় না যে জলটা উপর দিয়ে কিভাবে পড়ছে, নিচ দিয়ে ট্যাপ দিয়ে জল পড়ছে প্লাস উপর দিয়ে জল পড়ছে, কিভাবে পড়ছে এটা? এই কারণেই পড়ছে, যেটা বলি যে বাড়ির সবচেয়ে উঁচু যে জায়গাটা না, সেখানে ট্যাঙ্কটা রাখা হয় দেখবে, তো ট্যাঙ্কের জলের উচ্চতা কত, যে বাড়ির যে হাইট সেটা জলের উচ্চতা হয়ে গেল। আর যেটা ঝর্ণা যেটা লাগানো আছে, ঝর্ণাটা কোথায় আছে? নিচে আছে, ওই ট্যাঙ্কের চাইতে তো নিচে আছে না, তো নিচে আছে, ঝর্ণা হাতল আছে নিচের দিকে, আরো নিচে, মানে ওই ঝর্ণার তুলনায়। যেই ঝর্ণা এটা অন করছি আমরা, ঝর্ণার হাতলটা স্টপ কক যেটা দেওয়া আছে ওটা অন করছি যখনই, তো যেটা যেই অন করছি তখন জল চাইছে কি আমি ওই ছাদের যে হাইট আছে ওই হাইটটা আমরা বজায় রাখবো, কারণ আমাদের কি ধর্ম আছে, সমোচ্চশীলতা বজায় রাখার, সমোচ্চশীলতা ধর্ম আছে, যেটাতে আমরা হাইট বজায় রাখি। তো ওই জল চাইছে কি করবে, যে ওই ট্যাঙ্কের সঙ্গে হাইট বজায় রাখবে। তো এই কারণেই জলটা ওই ওই ঝর্ণা দিয়ে পড়ছে, আর তোমরা ভালোভাবে স্নান করতে পারছো, এই সমোচ্চশীলতা ধর্ম আছে বলেই এটা করতে পারছো। তো তাহলে এই যে এখানে একটা দেওয়া আছে, তোমার বইও দেওয়া আছে অবশ্যই, এটা বই থেকে নিয়েছি আমি। এখানে স্টপ কক দেওয়া আছে, মানে যেটা এই জলটা এখন প্রবাহিত হতে পারছে না প্রথম মুহূর্তে। তা নেক্সট মুহূর্তে কি হচ্ছে, যে এখানে একটা আমরা নিয়েছি, যে সরু আকৃতি একটা
সরু আকৃতি কি বলে এটাকে, পাইপই ধরো, মানে একটা কন্টেনার টাইপের, এই পাত্র টাইপের নিয়েছে, আর একটা দিকে মোটা। এদিকে জলের উচ্চতা বেশি আছে, এদিকে কম আছে, তাহলে জল কোন দিকে যাবে এবার? এদিকে জল বেশি আছে, তাহলে বেশি থেকে নিশ্চয়ই কমে যাওয়ার কথা, তাই না? তাই তো নাকি? আমাদের দেখে মনে হতে পারে, সাধারণ জ্ঞান অনুযায়ী সাধারণত বেশি থেকে কম দিকে যায়, এটা মনে হতে পারে। কিন্তু জলের, আমরা একটু আগে পড়লাম জলের সমুচ্চশীলতা ধর্ম আছে, যার কারণে ও এটা দেখবে না যে কোন দিকে বেশি আছে, কোন দিকে গরিব ধনী, সব কিছু দেখবে না ভাই। ও দেখবে কি আমার কোন দিকে উচ্চতা বেশি আছে, কোন দিকে কম আছে, এটাই দেখবে জল আমাদের। তো জল এখানে যেই স্টপ ককটা ওপেন করে দেবো, যে ট্যাপের যে হাতলটা আছে সেটা ওপেন করে দেবো, মানে অন করে চালিয়ে দেবো, খুলে দেবো, তখনই দেখবে জল এদিক থেকে এদিকে না গিয়ে এদিক থেকে এদিকে গড়াবে। তো কতক্ষণ পর্যন্ত গড়াবে? যতক্ষণ পর্যন্ত না ওদের হাইট সেম হবে। হাইট সেম হওয়া পর্যন্ত গড়তে থাকবে, দিয়ে যখন এটা উচ্চতা সেম হয়ে যাবে তখন প্রবাহ বন্ধ হয়ে যাবে, কারণ সমুচ্চশীলতা চলে গেলো, মানে সেম উচ্চতা চলে গেলো, ধর্ম বজায় হয়ে গেল। আর ধর্ম সবসময় বজায় রাখবে জল কিন্তু। হ্যাঁ, নেক্সট, এবার আছে বায়ুচাপ সম্বন্ধে। আমরা অ্যাকচুয়ালি পৃথিবীতে যখন স্পেসে যায় না, দেখবে সব তারা স্পেসে যায়, তারা স্পেস শুট করে যায়। কেন যায় জানো? যাতে স্পেস শুটের মধ্যে একটা নির্দিষ্ট প্রেসারে বাতাস ঢোকানো হয়। কারণ আমাদের শরীরে এই যে হার্ট চলছে, হার্টবিট হচ্ছে, তো এর ফলে প্রেসার উৎপন্ন হচ্ছে। তাই নির্দিষ্ট প্রেসার একটা জেনারেট করছে আমাদের শিরা ধমনীদের উপর জেনারেট করছে, কিন্তু স্কিনের উপর, মাসেলের উপর জেনারেট করছে। আর যেহেতু ভিতর থেকে প্রেসার জেনারেট হচ্ছে, এক ধরনের ফোর্সই বলতে পারে। প্রেসার মানে কি? প্রেসার ছিল পি ইকুয়াল টু প্রেসার ফোর্স বল বাই এরিয়া। তাহলে একটা নির্দিষ্ট এরিয়া বা ফোর্স প্রয়োগ করছে নিশ্চয়, তাহলে ওটা এক ধরনের বলই তো না, প্রেসার এক ধরনের টাইপের বল বলতে পারি। বল আর প্রেসার সেম জিনিস না, তবু আমি জাস্ট বলছি সভ্যতা সুবিধার্থে। তো প্রয়োগ করছে একটা বল, নিশ্চয়ই প্রেসার প্রয়োগ করছে। তাহলে তাহলে ফেটে কেন যাচ্ছে না? আমাদের কোশ্চেন হচ্ছে ফেটে কেন যাচ্ছে, কেন ফেটে যাচ্ছে না? এই কারণে আমাদের যে বায়ুমণ্ডল আছে না, যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, যে স্ফিয়ার গুলো আছে, এখানে এদেরও একটা বায়ুর একটা প্রেসার আছে। ওই প্রেসার, বাইরের প্রেসার আর যেটা ভিতরের প্রেসার আমাদের শিরাধমনির মধ্যে যে হার্টে যে প্রেসার দিচ্ছে, এটা সেম হয়ে যায় বলেই ফাটছে না। যদি কেউ কম বেশি হয় তাহলে এটা হয় চুপসে যাবে, নাহলে ফেটে যাবে। এটা তো সেম হয়। আর এই কারণে স্পেস শুট করে যায় আমরা বাইরে, যারা মহাকাশেরা তারা স্পেস শুট করে যায়, ওই নির্দিষ্ট প্রেসারে বাতাস ঢোকানো হয় যাতে ওদের শিরাধমনি ফেটে না যায় এই কারণে। ওকে, এটা দেখো যে বায়ুর চাপ কি। বায়ুর চাপ, সমুদ্র পৃষ্ঠ বায়ুর চাপ। সমুদ্র পৃষ্ঠে আমাদের স্ট্যান্ডার্ড ধরি নেই। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেটা আমরা পরম মান, মানে ওটা দিয়ে আমরা রেফারেন্স, মানে রেফারেন্স মানে তো বুঝতে হবে না, ওটা হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো, যেটাকে সবসময় দৈনন্দিন জীবনে, মানে উদাহরণ দিয়ে তাকে ইউজ করবো, উদাহরণ হিসেবে তাকে ইউজ করবো। উদাহরণ কাকে ইউজ করি? যেটা নিখুঁত সেটাকে ইউজ করি। তো এটা হচ্ছে একজনের নিখুঁত টাইপের বলতে গেলে, এটা নিখুঁত মান একটা। আরো কিছু পয়েন্টে আসে। তো সমুদ্র পৃষ্ঠের যে বায়ুর চাপ সেটা হচ্ছে 1013.25 মিলিবারের সমান। এটাকে আমরা উদাহরণ হিসেবে ইউজ করি। ওকে, তো বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফেরিক প্রেসার, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভ। পারদ পড়লাম, যার ডেন্সিটি ছিল কত? 13.6 গ্রাম পার সেমি কিউব। ওই পারদ একটা ইসে নিয়েছি আমরা পাইপের মধ্যে। এটা দেখতে স্তম্ভ লাগছে নিশ্চয়ই, এটা ইয়ে আছে, কন্টেনার আছে পারদ ভর্তি। এর পরবর্তী একটু পরে টরিচেলির এক্সপেরিমেন্ট আছে, ইতালিয়ান বিজ্ঞানী। তো ওখানে উনি এই এক্সপেরিমেন্টটা করেছিল। আমরা জাস্ট এই সংজ্ঞাটা দেখে নিচ্ছি, তারপর এক্সপেরিমেন্ট করবো একটু পরে, মানে জানবো ওটা সম্বন্ধে। তো 76 সেমি যে পারদ স্তম্ভ হবে, এটা পারদ ভর্তি হবে। হ্যাঁ, ধরে নাও একটু পারদ রাখা আছে, ধরে নাও। তো 76 সেমি যে, এটা পড়ে নাও যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উচ্চ পারদ স্তম্ভের যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা আমরা পড়ছি এখন। আর যে কারণে আমাদের শিরাধমনী ফেটে যাচ্ছে না, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বাতাসের চাপ। এই কারণে আমরা এই পৃথিবীতে এক্সিস্ট করছি, বেঁচে আছি, এক্সিস্ট করছি, ইভলিউশন করছি অবশ্যই। আর ওই বায়ুমণ্ডলের চাপ ক্ষেত্রে আরেকটা বোঝার ক্ষেত্রে বুঝতে পারবে, যেটা এটা তরল একটা কন্টেনার নাও বাড়িতে, আর এটা এরকম দুই মুখ খোলা পাইপ নিতে হবে। হ্যাঁ, দুই মুখ ওপেন, এটা পাইপ ধরে না, একটা মার্কার নাও, এটা পাইপ ধরে না, এটা ওপেন, এটা ওপেন, দুই মুখ খোলা। কি করো? জল ভর্তি করো ওটাতে। জল ভর্তি করলে দিয়ে এইবার ধরো নিচের দিকে বন্ধ করো, দিয়ে কি করো? এসে ঢুকিয়ে দাও, কি বলে, পাত্রে ঢোকাও, আর উপর দিকটা এবার ধরে নাও। অ্যাকচুয়ালি কি ছিল, এই যে উচ্চতা নিশ্চয় বেশি,
প্রেশারও বেশি। এটা এইচ উচ্চতা তো নাকি, এটা উচ্চতা আছে তো, এর প্রেশার বেশি হবে নিশ্চয়ই। তাহলে অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী কি ছিল, প্রেশার বেশি হবে, তো জলটা প্রেশার দিয়ে নিচে নেমে আসার কথা ছিল এবং জল ভর্তি হয়ে উপচে পড়ার কথা ছিল, কিন্তু হলো না। কেন হলো না? বায়ুমণ্ডলীয় প্রেশারের কারণে হলো না। এখানে বাতাস একটা চাপ দিচ্ছে, এখানে চাপ দিচ্ছে, তো এখানে বাতাস চাপ দিচ্ছে, আর এখানে আমরা মিডিয়াম চেঞ্জ করি, এখানে বাতাস নেই, এখানে দেখো এখানে বাতাস নেই, কিন্তু এখানে কি জল আছে, জল ভর্তি একটা কি, জল ভর্তি একটা পাইপ আছে রাখা। হ্যাঁ, এখানে বাতাস নেই, কিন্তু এই বাতাস যে চাপ দিচ্ছে, এই বাতাস চাপ দিচ্ছে, যেহেতু জল গড়িয়ে গেল না, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই পার্টের চাপ সেম। এই যে বায়ুমণ্ডলের চাপ যেটা দিচ্ছে এই মানে সেম বলে এটা গড়িয়ে যায়নি, আর বায়ুমণ্ডলের চাপ আছে বলেই এই জলটা গড়িয়ে চলে যায়নি। ওকে, বলছিলাম তো 76 সেমি পারদস্তম্ভ, তরিজালি পরে এক্সপেরিমেন্টে বলতে হয়েছে। পরের টপিক আমাদের, ইনি ছিলেন একজন ইতালিয়ান বিজ্ঞানী। ওই একটু বললাম না যে ঝর্ণাতে দিয়ে জল কেন পড়ে, তো তোমাদের কোনো কোশ্চেন হয়নি? তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তো এনার মাথায় কোশ্চেন এসেছিল যে আমরা কিভাবে বেঁচে আছি, কি চাপ হচ্ছে, প্লাস এই জলের যে এক্সপেরিমেন্ট দেখালাম এক্ষুনি ছবিটা, ওটা কেন পড়ছে, জলটা গড়িয়ে যাচ্ছে না, কেন গেল না? গ্র্যাভিটি তো নিচে দিয়ে কাজ করছে, গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ শক্তি, পৃথিবী টানছে নিচে সবসময় আমাদেরকে, জলটাকে টানছিল, কিন্তু কেন গেল না? সেটাই তিনি তেনার মধ্যে কোশ্চেন রেখেছিল এবং তিনি পরীক্ষা করেছে এবং আমাদেরকে এক্সপেরিমেন্ট দিয়ে গেছে। তো উনি কি করলো, উনি এখানে জল নেয়নি, এনে ছিল পারদ, যার ঘনত্ব ছিল 13.6 কি গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে পারদের ঘনত্ব। তো উনি পারদ নিয়ে কি করলো, এরকম একটা কন্টেনার নিয়েছে, মানে ইউ শেপের একটা পাইপ নিয়েছে, যার একটা মুখ বন্ধ আর একটা মুখ খোলা, দিয়ে এই কন্টেনারে পারদ ভর্তি আছে, কিন্তু পারদ মার্কারি গুলো, পারদ মার্কারি মানে হচ্ছে পারদ, ইংলিশে মার্কারি বলে পারদকে। হ্যাঁ, তো উনি কি করলো, পুরো ভর্তি করে হাতটা ডুবিয়ে দিল এর মধ্যে, দিয়ে ছেড়ে দিল, দিয়ে উনি কি করে দেখলো যে যেটা স্বাভাবিক হওয়ার কথা, যে বলছিলাম যে জল কেন গড়িয়ে গেল না, গড়িয়ে যাওয়ার কথা ছিল। তো হ্যাঁ, উনি প্রথমে দেখলো যে অ্যাকচুয়ালি আস্তে আস্তে পারদ নিচে নেমে আসছে, পারদ নিচে নেমে আসছে। উনি হয়তো পুরো নেমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি নামলো না। সেটা পরবর্তী মেপে দেখলেন যে 76 সেমি যখন এলো পারদস্তম্ভের উচ্চতা এখান থেকে 76 সেমি, তখন এটা থেমে গেল এসে। এটা কেন থামলো? বায়ুমণ্ডলের চাপের কারণে থেমেছে নিশ্চয়ই, কারণ আগে স্লাইডে দেখলাম আমরা জলটা গড়াচ্ছিল না, কারণ বায়ুমণ্ডলের চাপ ছিল বলে গড়াচ্ছিল না। এই বায়ুমণ্ডলের চাপের মান যে 76 সেমি পারদস্তম্ভ যেটা হবে, যে যতটা চাপ প্রয়োগ করে সেটার সমান, এটা এক্সপ্লেন করেছিলেন আমাদের বিজ্ঞান টরিচেল্লি। এটা জল দিয়েও করা হয়, জল দিয়ে অ্যাকচুয়ালি করলে প্রচুর বড় পাইপ লাগে, ওটাতে প্রায় 13 মিটার, 13 মিটার মানে ভাবছো প্রায় 3-4 তলা উচ্চ হবে, অত বড় একটা পাইপ লাগবে। ওটা ও যদি ওটাতে আমরা এক্সপ্লেন করি তাহলে দেখবে 10.3 মিটার কাছে থেমে যাবে ওটা। হ্যাঁ, আর পারদে করেছে, কারণ পারদ এক্সপ্লেনটা অ্যাকচুয়ালি পাইপ যেটা নিতে হবে সেটা তো একটা নির্দিষ্ট মানে নিতে হবে না, 3-4 তলা পাইপ নিয়ে তো এক্সপ্লেন করা অতটা সোজা না, করেছেন বিজ্ঞানীরা, কিন্তু ওটা তো সোজা না, এটা বেশি সোজা। অ্যাকচুয়ালি আমরা এটাকে মেনে চলবো যে 76 সেমি যে পারদস্তম্ভের চাপ, সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। আর এক্সপ্লেনটা করেছিলেন ইতালিয়ান বিজ্ঞানী, ইনি ছিলেন ইতালিয়ান ছিলেন, টরিচেল্লি। এটা আসতে পারে পরীক্ষাতে। পরবর্তীতে কিন্তু হচ্ছে প্লবতা। জলের জন্য সমস্ত ছিল, তখন ধর্ম ছিল না, এটা নতুন একটা ধর্ম তরলের, বয়েন্সি, প্লবতা। আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নিচ্ছি। হ্যাঁ, যে যখন কোনো বস্তুকে কোনো তরলে আংশিক কিছুটা ডোবালাম বা সম্পূর্ণ ডোবালে হয়, সম্পূর্ণ ডোবানো হয় বা নিমজ্জিত, ওই ডোবানোকে নিমজ্জিত বলে, একটা ভালো ভাষা ওটা বাংলায়, নিমজ্জিত। ডোবানো বা নিমজ্জিত করা হয় তখন ওই তরল ওই বস্তুটির উপর, যে বস্তুটিকে আমরা নিমজ্জিত করছি তরলের মধ্যে, যেটাকে তরলের মধ্যে ঢোকাচ্ছি, তো যেটা নিমজ্জিত করছি, ওই তরলটা ওই বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী অপোজিট দিকে বল প্রয়োগ করবে। এটা এটা নিচে যখন নামাচ্ছি, তো নিচে নামাচ্ছি, আর তরল কি করবে, এর উপর একটা ঊর্ধ্বমুখী, এটা নিচে নামাচ্ছি, এটা ঊর্ধ্বমুখী, তাহলে এটা দুজনের অপোজিটটা, তো অপোজিটটা বল প্রয়োগ করবে তরলটা। এই তরল যে অপোজিট দিকে বল প্রয়োগ করছে, মানে বস্তুটির ওজনের বিপরীত দিকে, ওজনের অপোজিট দিকে। বস্তুর ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে। জলে ডোবাচ্ছি, সেই সময় বয়েন্সি কোন দিকে কাজ করছে? উপর দিকে। তো বয়েন্সি বা প্লবতা উপর দিকে কাজ করে, ওই বয়েন্সি যেটা সেটা উপর দিকে কাজ করে অ্যাকচুয়ালি। তো তরল বস্তুটির ওজনের বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করছে সেটাকে বলা হয় প্লবতা।
যখন কোনো বস্তুকে একটি তরলে আংশিক বা সম্পূর্ণ ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা বল। প্লবতা হচ্ছে, এই পয়েন্টগুলো নোট করার জন্য আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, সংজ্ঞা না আসলে কিন্তু এগুলো আসতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ। প্লবতা এক ধরনের ঊর্ধ্বমুখী বল। দেখা যাচ্ছে তোমার এরকম দিয়ে দিল যে প্লবতা ধরনের ড্যাশ বল, 3-4টা অপশন দিয়ে দিল, উত্তরটা হবে কিন্তু ঊর্ধ্বমুখী বল, সেটা সঠিক উত্তর হবে প্লবতা। আর এই বল নিমজ্জিত বস্তুর উল্টো দিকে, নিমজ্জিত বস্তুর ওজনের উল্টো দিকে, এটা একটু কারেকশন হবে, ডাব্লিউ মানে ওয়েট, কিন্তু ওয়েট মানে ওজন, এটা হচ্ছে এই বস্তু, এই বল নিমজ্জিত বস্তুর ওজনের উল্টো দিকে কাজ করে। এই দুটো হচ্ছে পয়েন্ট। ওকে, নেক্সট, প্লবতার বৈশিষ্ট্য, যে প্রবাহী, অ্যাকচুয়ালি প্রবাহী মানে কি, যারা প্রবাহ হতে পারে, প্রবাহ করতে পারে, কঠিন পদার্থ এজে রেখে দিলে ওখানে থেকে যাবে, কিন্তু এটাকে প্রবাহী বলে না। প্রবাহী মানে যে প্রবাহ মানে প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহী উদাহরণ কি কি হবে, গ্যাস আর তরল হচ্ছে প্রবাহীর উদাহরণ। আমাদের খুব ভালো উদাহরণ মানে দুটোই আছে, আর কিছুই নেই প্রবাহী বলতে গেলে, আমাদের সিলেবাসে প্লাস আমাদের জানাশোনার মধ্যে দুটোই প্রবাহী আছে, গ্যাস আর তরল। তো প্রবাহীর ঘনত্ব এর উপর নির্ভর করে প্লবতা। প্লবতা বল প্রবাহীর ঘনত্বের সমানুপাতিক, বুয়ান্সি, এটা মনে রাখতে হবে তোমাকে, যে প্রবাহীর ঘনত্ব যত বেশি হবে তার প্লবতার মান তত বেশি হবে। জলের প্লবতার মান যত হবে আর পারদের প্লবতার মান কিন্তু অনেক পার্থক্য হয়। পারদের ঘনত্ব কত, 13.6 গ্রাম পার সেমি কিউব, আর জলের কত 1 গ্রাম পার সেমি কিউব। পার্থক্য তো প্রচুর না, 13 কোথায় কোথায় 1, অনেক পার্থক্য। তাহলে এর ক্ষেত্রে এই প্লবতা বলের মান, পারদের প্লবতা বলের মান অনেক অনেক বেশি হবে জলের তুলনায়। আর নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে, নিমজ্জিত বস্তুর আয়তনের সমানুপাতিক। এই যে ছবিটা দেখে বলছি আমি, স্প্রিংক্লার যন্ত্র নিচে একটা, নিচে স্প্রিংক্লার যন্ত্র, যেটা কি করে ওজন মাপা হয় বস্তুর, ফোর্স এক ধরনের, তাই তো, ওজন ফোর্স তো না, ওজন মাপা হয়। যখন আমরা নর্মাল মাপছিলাম হাওয়াতে এভাবে ঝুলিয়ে, তখন একটা ওজন আসছিল, পার্ট আসছিল, তারপরে কি করলাম, বস্তুটাকে আমাদের ইচ্ছা হলো যে একটা বিকারে জল নিলাম, বিকার, এই যে গোল যে বস্তু এটা আছে না, এটা বিকার বলে, হ্যাঁ, পরবর্তীতে এটা বিকার নামে চিহ্নিত করা হয়। এই গোল যে কন্টেনার কাচের হয়, এটা বিকার বলে এটাকে। হালকা ডুবিয়েছি, পুরোটা ডুবাইনি, কিন্তু এখানে পুরোটা ডুবিয়ে দিয়েছে, এটা বলছে আবার চিত্র নাম্বার 2 মনে হয়, 2, হ্যাঁ, হালকা ডুবিয়েছি। হালকা ডুবানোর পরে কি হলো, যে স্প্রিং এর কাঁটাটা উপরে উঠে গেল। কেন উঠলো, এটা কেন উঠলো, পৃথিবীর উপর বল প্রয়োগ করছে, নিশ্চয়ই নিচের দিকে ছিল, আর এটা উঠলো এই কারণেই, নিশ্চয় জল এর উপর একটা কোনো না কোনো বল প্রয়োগ করেছে, না তো উঠতো না। জল এর উপর একটা বল প্রয়োগ করেছে, তার ফলে এটা উপরে গেছে, সেই বলটার নাম কি, প্লবতা। এই বলটাকে বয়েন্সি বলে, ওটাকে প্লবতা বলে, এটা হচ্ছে প্লবতা। প্লবতা বলে কারণ উপরে উঠে গেল। আর আমাদের 2 নম্বর পয়েন্টটা দেখো, নিমজ্জিত বস্তুর আয়তনের, মানে বস্তুটা কতটা ডোবানো হয়েছে সে তার আয়তন, বস্তুর আয়তন করে সেটা না, কতটা ডুবিয়েছে সেটা। বস্তুর আয়তন যতই হোক না কেন, 100-200 হতেই পারে, যত আয়তন না কেন, সেমি কিউব, মিটার কিউব হতে পারে, সেটার উপর ডিপেন্ড করছে না, যতটা পরিমাণ ডুবিয়েছি সেই আয়তনটার প্রতি ডিপেন্ড করছে, কতটা আয়তন ডুবিয়েছি বস্তুটা, ওটার উপর নির্ভর করে। এই যে পুরোটা ডুবালাম, তাহলে এর পার্ট কিছুটা কমে গেল। এবার পুরোটা ডুবিয়ে দিয়ে দেখো প্রায় প্রায় এক একটা চলে এসছে। এটা কেন হলো, নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। নিমজ্জিত বস্তুর আয়তন যতটা বেশি হবে, যতটা বস্তুকে ডোবাবো, ততটা প্লবতার মান বাড়বে, জলে প্লবতার মান বাড়বে, আর এর পাট কমবে, স্বাভাবিক ব্যাপার না, ঊর্ধ্বমুখী বল তো এটা। আর এর ওজন কোন দিকে আসছে, নিচের দিকে কাজ করছে, ঊর্ধ্বমুখী বল, তাহলে নিশ্চয়ই পাট কমবে। এই কারণে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারি, জেনে নিতে পারি, বা যেটা আমরা ফিল করি সেটা বলতে পারি, যে নিমজ্জিত বস্তুর আয়তনের উপর প্লবতা নির্ভর করে। এটা সমানুপাতিক, যে বস্তুর যতটা বেশি নিমজ্জিত করবো তরলে, ততটা বস্তু জলের প্লবতা বা তরলের প্লবতা বাড়বে, এটা বলতে পারি। আর এই বল সর্বদা ঊর্ধ্বমুখী। এই 3টে পয়েন্ট অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, প্লাস এসিকিউ যে শর্ট টাইপ যে কোশ্চেন হয় না 2 নম্বরের, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে এগুলো। আমাদের সবচেয়ে ফেভারিট টপিক মনে হয় এটা না, আর্কিমিডিসের নীতি। এই বিজ্ঞান আর্কিমিডিসকে
আমরা বইয়ে পড়েছি না পড়েছি এনাকে সবাই চিনি মনে হয়। এই ইউরেকা ইউরেকা বলে একটা কথা আছে, গল্প খুবই ফেমাস, এই ছোটবেলা থেকে শুনে আসছি। তো ওনারই অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস এবার আছে, পরীক্ষাতে আসে, এটা এবার লিখতে হলে নম্বর পেতো না, বুঝলে, যে পরীক্ষা আসে আর যে লিখতে পেরেছে তাহলে নম্বর পাবে এটাতে। তো কি নীতিটা পড়ে নেবে তাহলে, যে কোনো বস্তুকে যদি কোনো প্রবাহিতে, তরল বা গ্যাসে, অ্যাকচুয়ালি তরলের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ গ্যাস তো খুবই, গ্যাস তো আমরা অত করতে পারবো না, অ্যাকচুয়ালি তরলকে ততটা ফিল করতে পারবো, সামনে দেখতে পাবো, গ্যাসকে তো দেখতে পাবো না, প্লাস অত ফিল করতে পারবো না, তাই তরলকে নিয়ে চলছি আমরা। প্রবাহী লিখেছি কারণ তরল গ্যাস দুটো ক্ষেত্রে হয়, কিন্তু এটা তরল কোনো প্রবাহিতে তরল বা গ্যাস আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, নিয়ে প্লবতার মতো জিনিসটা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুটা আপাতত ওজনের হ্রাস ঘটে। স্প্রিং জন্য দেখালাম তো, বস্তুর হ্রাস ঘটছিল না, একটু দেখলে তো, যে একটা নর্মাল যখন ছিল তখন একটা ছিল, তারপরে হালকা যখন ঢোকালাম তার ওজন কমে গেল, প্লাস যখন পুরো ঢুকে গেলাম আরো কমে গেল ওজন, ওটাকে বলে আপাতত ওজন। বস্তুটির ওজনের ছাড়া যে কম বা বেশি ওজন আছে সেটাকে বলে আপাতত ওজন, কিন্তু জলে বলে ওজনটা কমে যায়, কারণ ঊর্ধ্বমুখী বল প্রবণতা সবসময় প্রয়োগ করছে জল, সেটার কারণে কমে যায়। তো আপাতত ওজন যেটা হ্রাস ঘটে, এটির আপাতত ওজন হ্রাস ঘটে, ছেদ আছে, এটির আপাতত ওজন হ্রাসের মান অপসারিত তরল ওজনের সমান। অপসারিত কেন বলছে, এটা কন্টেনার নাও, পুরো কানায় কানায় ভর্তি নিবে এটা, ভর্তি নিয়ে নিছ, একটা কন্টেনার নিয়েছ, এই টাইপের কোনো একটা বক্স ধরো, নিলে দিয়ে কি করলে, এটা ডোবাচ্ছ, এবার এমনি ডুববে না, এটা ভাসতে শুরু করবে, এখানে চাপ দিতে হবে তোমায়, কারণ বয়েন্সি প্লবতা বল তো আছে না, এমনি ডুবে যায় থরে, কারণ এ তো ভর তো অনেক কম না, ওখানে ডুববে না, তুমি চাপ দিলে এবার পুরোটা ডোবাতে চাইছো, এই বস্তায় যখন চাপ দেবে তুমি নিচে, তখন তুমি এখনই যদি করো বুঝতে পারবে, দেখবে জল এদিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কেন পড়ছে, ওটাই কারণ, এই জলে যতটা আপাতত ওজন হ্রাস হচ্ছে, সেই জলটা এদিকে গড়িয়ে পড়ে যাচ্ছে, আর এই যতটা জল গড়িয়ে পড়ে যাবে সেটা হচ্ছে এর আপাতত ওজন যে হ্রাস হচ্ছে তার মানের সমান। অ্যাকচুয়ালি ওই আর্কিমিডিসের যে কাহিনীটা ছিল সেটা একটা রাজা মহারাজের আমলে ছিল, যে উনি একটা চাইছিলেন সোনার মুকুট তৈরি করেছিলেন একটা, আর একটা খাওয়াওয়ালা মুকুট তৈরি, মানে যেখানে তামা অন্য কিছু মেশানো আছে। তো রাজার খুব ইচ্ছা ছিল যে কে বল দিতে পারবে যে এটা নাম পেয়ে যে কতটা খাদ আছে, তো ওটাই আর্কিমিডিসকে হ্যান্ড ওভার করা হয়েছিল, আর দেওয়া হয়েছিল, কারণ আর্কিমিডিস সেই সময় একটা ফেমাস বিজ্ঞানী ছিল। তা উনি এটা প্রমাণ করেছিলেন যে এই যে যে ইকুয়েশনটা, সরি, সূত্রটা উনি দিয়ে গেছেন, এখানে যে নীতিটা দিয়ে গেছেন, এর মাধ্যমে উনি প্রমাণ করেছিলেন যে কিভাবে না মেপে না গলিয়ে ওই কতটা খাদ আছে আর কতটা ওখানে আসল সোনা আছে সেটা নির্ণয় করা যায়। পরে একদিন শোনাবো গল্পটা ভালো করে তোমাদেরকে, চলো আপাতত পড়িনি। আর্কিমিডিসের নীতি কাজে লাগিয়ে বড় বড় জাহাজকে সমুদ্রে ভাসানো হয়। এই বড় বড় জাহাজ কত ভারী বলো তো, এই নর্মাল একটা তুমি ই করো তো, একটা কয়েন নিয়ে এসে জাস্ট একটা কয়েন নিয়ে এসো, দুটা কয়েন নিয়ে এসে জলে ছেড়ে দাও, ভাসবে ওটা? ভাসবে না, এটা পেরেকে ছেড়ে দাও, ভাসিয়ে দেখে দিনি, কেন ভাসছে না? তো ওজন তো অনেক কম না, কিন্তু একটা অত বড় জাহাজ সমুদ্রে ভাসছে, কিভাবে ভাসছে? তো এই আর্কিমিডিসের নীতি কাজে লাগিয়ে আরো বিজ্ঞানীগণ কাজে লাগিয়ে একটা পদ্ধতি বের করেছে, যার ফলে অত ভারী ভারী জাহাজগুলোকে সমুদ্রে ভাসাচ্ছে, কিন্তু একটা নর্মাল পেরেকে করে ভাসতে পারছি না। আর্কিমিডিস নীতিকে কাজে লাগিয়ে এটা আমাদের সুবিধা হয়েছে, এটা আমরা করতে পেরেছি। তো আজকে আমাদের এই টপিকের লাস্ট একদম টপিক আছে, সেটা হচ্ছে ভাসমান বস্তুর কোনটাতে ভাসে বা ভাসে, কিভাবে ভাসবে না, কেন ভাসবে, মানে কোনটা ভাসছে বস্তু, মানে জলে ভাসছে, কোনটা ভাসমানো বলবো আর কোনটা ভাসানো বলবো না, এটা লাস্ট টপিক। ওটা দেখে নিয়ে আজকে আমাদের এটা প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্লাস আজকে লাস্ট টপিকটা। ওকে, চলো নেক্সট, লাস্ট টপিক এটা আমাদের একদম চ্যাপ্টার লাস্ট টপিক, যে বস্তুর ভাসমানের শর্ত কি। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, জাস্ট একটু দেখে না। হ্যাঁ, একটা বস্তু নিলাম, কাঠের বস্তু নিচ্ছি, কাঠের লোহার বস্তু ডুবে যেতেই পারে, কোন ঠিক নেই, কাঠের নিচ্ছি, কাঠের নিলাম। হ্যাঁ, আঁকছি এখানে, এর নিচের দিকে একটা কি ওজন কাজ করবে, তো ওর ফোর্স একটা পৃথিবী দিচ্ছে ওকে মাধ্যাকর্ষণ শক্তি যা টানছে। পরবর্তী টপিক ওটাই আছে, মাধ্যাকর্ষণ শক্তি প্লাস স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল যেগুলো আছে মাধ্যাকর্ষণের মধ্যে পড়ে। এমজি মানে জাস্ট প্রমাণ করে দিতে হচ্ছে তাদের একটু, এমজি নিজে দিকে টানছে, এটাকে এবারই করো, জলে ডোবাও। হ্যাঁ, কাঠের বস্তু জল ডোবালে কি হলো, ওটা এই যে এই অবস্থা ভাসতে থাকলো। কখন ভাসতে থাকবে, যখন এই এমজির মান এই বয়েন্সি যে ফোর্স দিচ্ছে প্লবতা তার তুলনায় কম হবে, মানে
নিচের দিকের ফোর্স, নিচের দিকের এমজি ফোর্স উপর দিকে যে প্লবতা তার তুলনায় যখন কম হবে, এমজি যখন কম হয় প্লবতার তুলনায়, বয়েন্সি প্লবতাকে বি দিয়ে লিখছি, বয়েন্সি মানে প্লবতা কিন্তু বি, যখন বেশি হবে ওয়েট এমজির তুলনায়, এমজির তুলনায় যখন বেশি হবে বয়েন্সি, তখন বস্তুটা উপরে ভাসতে থাকবে। এটাকে ভাসমান বলতে পারি না আমরা, জাস্ট ভেসে থাকবে এটা। তারপর আর একটা কেস দেখো যেটা এক্সট্রিম, যখন এটা এই লাস্টটাতে দেখো ওয়েটের মান যখন বয়েন্সির তুলনায় বেশি হয়ে যাবে, তাহলে স্বাভাবিক ব্যাপার তো, উপর দিয়ে ফোর্স বেশি হয়ে গেছে, নিচে দিয়ে কম হয়ে গেছে, ডুবে যাবে বস্তুটা, একদম নিচে এসে থেকে যাবে। দেখো নিচে বিকার নিচে চলে এসছে প্রায়, প্রায় মানে কি নিচে প্রায় না, ওটা নিচে চলে এসছে। ঠিক আছে, যখন ওয়েটের মান বয়সের তুলনায় বেশি হবে তখন বস্তুটা ডুবে যাবে, এটাকে ভাসমান বলতে পারি না। আর যখন বয়েন্সির মান ডাব্লিউ চাইতে বেশি হবে, ওই মানে ওই ওজনের তুলনায় তোমার বস্তুটা ভাসতে থাকবে জলের উপর, এটাকে ভাসমান বলতে পারি না। অ্যাকচুয়ালি প্রকৃত ভাসমান কোনটা জানো? যখন বয়েন্সি আর ওয়েট সেম হয়ে যাবে, তখন বস্তুটা নিমজ্জিত অবস্থায় আংশিক বা সম্পূর্ণ ভাসতে থাকবে। তুমি যদি এই বস্তুটা এবার ছেড়ে দিলে ভাসতে থাকলো, কিন্তু কি হলো, ইচ্ছা হলো তোমার বস্তুটা এখানে এলাম ভেতরে, এই জায়গাতে এখানে নিয়ে এলাম, এখানে যখন ছেড়ে দেবে না তখন এখানে ভাসতে থাকবে ওই, কারণ ওর ওয়েট আর বল সেম, এই বয়েন্সি সেম হয়ে গেছে, এই কারণে এখানে ভাসতে থাকবে ওটা। তুমি নিয়ে এসে রেখে দিয়েছো, তুমি যেখানে নিয়ে যাবে এখন সেখানে থেকে যাবে ওই। তাহলে প্রকৃত ভাসমান হচ্ছে বয়েন্সি আর ওয়েট যখন সেম হয়ে যাবে সেটা বললাম প্রকৃত ভাসমান। যদি বয়েন্সি বেশি হয় তাহলে বস্তুটা উপরে ভাসতে থাকবে, আর যদি ওয়েট বেশি হয়ে যায় তাহলে বস্তুটা ডুবে যাবে। তো মেনি মেনি থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, প্লাস ভিডিওটা দেখার জন্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যে ডাউটগুলো থাকবে কমেন্টে লিখে দেবে, পরবর্তী ভিডিওতে বা শর্ট ভিডিওতে আমি সলভ করে দেবো। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের ক্লাস 8 এর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও এখানে পেয়ে যাবে তোমরা। প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ থেকে শুরু করে বায়োলজিক্যাল সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্স আমি করাচ্ছি, বাংলা ইংরেজি সব কিছু ভিডিও পেয়ে যাবে। আর আমাদের স্কুলওয়ালা ইনফো এডুকেশন ফর অল, প্রত্যেকের জন্য যে পড়তে পারো এখানে, প্লাস পরীক্ষাতে ভালো করতে পারো। ওকে বাই, পরের ভিডিও দেখা হবে তাহলে।